ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলার দাবি রাশিয়ার। একাধিক অস্থায়ী ঘাঁটিতেও আঘাত, মিত্রদের কাছে আরও প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জেলেনস্কির। তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, এ পর্যন্ত 7 জনের প্রাণহানি, 24টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি। বিদ্যুৎহীন 10 লাখ মানুষ, 16,000-এর বেশি ফ্লাইট বাতিল। অভিবাসন কর্মকর্তার গুলিতে প্রাণহানির ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, সমালোচনার ঝড়। আইসি কর্মীদের সরিয়ে নিতে ট্রাম্পকে গভর্নরের আহ্বান। এবং ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ফেরি ডুবে 15 জনের মৃত্যু, এখনও নিখোঁজ 19, প্রাণহানি বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের, চলছে উদ্ধার অভিযান। গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ইতিবাচক আলোচনার দাবি মার্কিন প্রতিনিধিদের। রাফাহ সীমান্ত পুনরায় চালুর আহ্বান ওয়াশিংটনের। হামাসের নিরস্ত্রীকরণ চায় তেল আবিব। নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 10 লাখ বাসিন্দা। রোববার একদিনে বাতিল করা হয় 16,000-এর বেশি ফ্লাইট, বন্ধ রয়েছে গণপরিবহন চলাচলও। আলাবামা, জর্জিয়া, নিউ মেক্সিকো সহ অন্তত 24টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান স্থানীয় কর্তৃপক্ষের। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। বরফের চাদরে ঢেকে গেছে চারিদিক। দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত 10 লাখ বাসিন্দা। টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন 3,30,000-এর বেশি। মিসিসিপিতে 1,60,000, লুইসিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার মানুষ অন্ধকারে। মধ্য আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর। সেখানে প্রায় 75% গ্রাহক বিদ্যুৎহীন, বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা। মেয়র জোহরান মামদানি জানান, গেল 8 বছরের মধ্যে সবচেয়ে শীতলতম সময় এটি। ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাতেও। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। তুষার ঝড়ের কারণে শার্লটে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে 16,000-এর বেশি ফ্লাইট। অন্তত 24টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডা, দক্ষিণ পূর্ব আলাবামা ও দক্ষিণ পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ প্রশাসনের। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে আরও 1 মার্কিন নাগরিকের মৃত্যুতে দেশ জুড়ে সমালোচনার ঝড়। মার্কিন প্রেসিডেন্টকে অভিবাসন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মিনেসোটার গভর্নর। এদিকে অবৈধ অভিবাসীদের ধরতে মিনিয়াপোলিস শহরে ট্রাম্পের ফেডারেল কর্মকর্তা পাঠানোকে কেন্দ্র করে অঙ্গরাজ্যটিতে যে অসন্তোষ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বিক্ষোভ চলাকালে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে নিহত হন 37 বছর বয়সী মার্কিন নাগরিক অ্যালেক্স পেট্টি। তিনি একজন আইসিইউ নার্স ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। চলতি মাসে এটি মিনেসোটায় ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনা। ঘটনার পর গভর্নর টিম ওয়ালস সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজ্য থেকে আইসিইর প্রায় 3,000 এজেন্ট প্রত্যাহারের আহ্বান জানান। বলেন, আইনশৃঙ্খলা ও শান্তিতে বিশ্বাসী মিনেসোটা আর কোনো নাগরিকের রাস্তায় মৃত্যু মেনে নেবে না। অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বলেও জানান তিনি। তবে ভিন্ন সুর ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান নেতাদের। সিনেটর লিন্ডসি গ্রাহাম দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে এবং আইসিই কর্মীদের প্রয়োজন। তিনি ডেমোক্রেটদের আইসিইর বাজেট বাতিলের হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। গাজা যুদ্ধ বন্ধ ও রাফাহ সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আলোচনা ইতিবাচক হওয়ার দাবি করেছেন উইটকফ। বৈঠকে রাফাহ সীমান্ত পুনরায় চালুর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়। তবে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণের ওপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে আলোচনার মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত 15 জন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা এখনও থামেনি। প্রতিনিয়তই প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। আল জাজিরা জানায়, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসা স্থাপনার পাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭১,৬৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এ পর্যন্ত 481 জন প্রাণ হারিয়েছেন। অব্যাহত হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনা ইতিবাচক হয়েছে বলে দাবি করেছেন উইটকফ। বৈঠকে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের 20 দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ও প্রস্তুতির পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নেতানিয়াহুকে রাফা সীমান্ত পুনরায় চালুর আহ্বান জানান স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে নেতানিয়াহু প্রশাসন বলছে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণ ছাড়া সীমান্ত পুনরায় চালু সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের রণতরীর বহর পাঠানোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন ইরানের নাগরিকরা। আবার অনেকে বিষয়টিকে দেখছেন সরাসরি হামলার প্রস্তুতি হিসেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দীর্ঘায়িত করতে ব্যর্থ হওয়ায় লজ্জার মুখে পড়েছে ইসরায়েল, যা 12 দিনের যুদ্ধ হেরে যাওয়ার চেয়েও বেশি কষ্টের বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে বার্লিনে হাজারো বিক্ষোভকারী তেহরানের ধর্মীয় নেতৃত্ব অপসারণ ও বিদেশি হস্তক্ষেপের দাবি তুলেছেন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ শেষ হতে না হতেই দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পরই ইরান সতর্ক করেছে, যে কোনো আক্রমণকে ধরা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে। ইরানের নাগরিকদের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ। দেশটির নাগরিকদের একাংশ মনে করেন ওয়াশিংটন সরাসরি যুদ্ধের বার্তা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। আবার অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র ভয় থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আবার কেউ কেউ ট্রাম্পের হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন। আমরা নিজেদের দেশকে কোনো বিদেশি শক্তির কাছে বিক্রি করতে পারি না। আমাদের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, সামনে আরো কঠিন সময়ও আসতে পারে, কিন্তু আমরা কখনোই আমাদের দেশকে বিদেশি শক্তির কাছে হস্তান্তর করব না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক বিক্ষোভে ইসরায়েল 48 ঘন্টার মধ্যেই এমন এক লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে, যা গত জুনের 12 দিনের যুদ্ধের থেকেও ভয়াবহ। ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন শহরে সংগঠিত সন্ত্রাসী অভিযান চালালেও তা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র শক্তি আরও বেড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েনিক বলেন, ক্ষেপণাস্ত্রের গুণগত ও সংখ্যাগত সক্ষমতা দুটোই শক্তিশালী হয়েছে, পাশাপাশি উন্নত হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময়ে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ঐক্যের বার্তা দিয়েছে। এদিকে জার্মানির বার্লিনে শনিবার প্রায় 3000 ইরানি সরকার বিরোধী বিক্ষোভকারী সমাবেশ করেন। ইরানের ধর্মীয় নেতৃত্বের অপসারণ এবং সরকার পরিবর্তনে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা জানান, তাদের লক্ষ্য রাজতন্ত্র ফেরানো নয়, বরং সরকার পতনের পর অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। লক্ষ্য করে আবারও হামলার দাবি করেছে রাশিয়া। সে সঙ্গে 159টি স্থানে ইউক্রেনীয় সেনাদের অস্থায়ী ঘাঁটিতে হামলা হানার দাবি করেছে মস্কো। আবুধাবিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের 2 দিনের বৈঠক শেষে যুদ্ধবন্ধে সম্ভাব্য কাঠামো নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলা চালানোর দাবি করে রাশিয়া। ড্রোন উৎপাদন কারখানা, গুদাম ও জ্বালানি সরবরাহ কেন্দ্র লক্ষ্য করেও হামলা চালানো হয়। সেই সঙ্গে 159টি স্থানে ইউক্রেনীয় বাহিনীর অস্থায়ী ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে মস্কো। তবে এই হামলার ব্যাপারে কোনো তথ্য জানায়নি ইউক্রেন। এদিকে সামরিক উত্তেজনার মধ্যেই রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ট্রাম্প পুতিনের আলাস্কা বৈঠকের বোঝাপড়ার ভিত্তিতে ইউক্রেন শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে আলোচনা চলছে। এদিকে আবুধাবিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের 2 দিনের বৈঠক শেষে যুদ্ধবন্ধে সম্ভাব্য কাঠামো নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি বলেন, বৈঠকে মিত্র দেশগুলোর কাছ থেকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা চেয়েছে কিয়েভ। রাশিয়ার প্রতিনিয়ত হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন জেলেনস্কি। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে একটি প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন অন্তত 19 জন। স্থানীয় সময় রোববার রাতে দেশটির বাসিলান প্রদেশের উপকূলে যাত্রীবাহী ফেরিটি উল্টে যায়। নৌযানটি জাম্বুয়াঙ্গা বন্দর থেকে সুলু প্রদেশের জোলো দ্বীপে যাচ্ছিল। উপকূলরক্ষী বাহিনী জানায়, দুর্ঘটনা কবলিত ওই ফেরিতে 332 জন যাত্রী ও 27 জন নাবিক ছিলেন।
এ পর্যন্ত 215 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। এখনও শতাধিক নিখোঁজ থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।